হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি। এইভাবে একবার এঁচোড়ের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখতে পারো, মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই এঁচোড়ের কোপ্তাকারি দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একদম ছোট্ট একটা কচি কচি এঁচোড়। এঁচোড়টা কিন্তু দুদিন আগেই কাটা, পাতাটা যাও একটু শুকিয়ে গেছে, কিন্তু এঁচোড়টা কিন্তু কচি আছে। এঁচোড়টাকে কাটার আগে অবশ্যই কিন্তু দু হাতের তালুতে খুব ভালো করে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে, নাহলে এই এঁচোড়ের আঠা একবার যদি হাতে লেগে যায় তোলা কিন্তু ভীষণ মুশকিল। তো অবশ্যই কিন্তু দু হাতের তালুতে খুব ভালো করে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। তার সাথে বটি বা ছুরি যেটা দিয়েই তোমরা কাটো না কেন, তার গায়েও কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে আঠাটা কিন্তু আর লেগে থাকবে না, খুব সহজে উঠে যাবে। তো দেখো, প্রথমে আমি এঁচোড়ের বোটার দিকটাকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে নিলাম। আর এঁচোড় কাটার পরে এঁচোড় থেকে যত আঠা বের হবে ততই কিন্তু কচি হবে। মাঝখান থেকে দেখো এইভাবে দুফালি করে কেটে নিলাম। আর আজকে যেহেতু আমি এঁচোড়ের কোপ্তাকারি রেসিপি বানাবো, তাই পুরো এঁচোড়টা আমার লাগবে না, এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে এঁচোড় কেটে নেব। কোপ্তাকারি বানাতে খুব বেশি এঁচোড়ের প্রয়োজন হয় না, অর্ধেকটা পরিমাণে এঁচোড়ই কিন্তু যথেষ্ট। এঁচোড়টাকে মাঝখান থেকে কাটার পরে দেখবে প্রচুর পরিমাণে আঠা বেরোবে, সেই আঠাটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, তাহলে দেখবে আঠাটা কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। আর এই কাঁঠালের আঠা একবার হাতে লাগলে সেটা কিন্তু ছাড়াতে চায় না খুব সহজে। তো তার জন্য অবশ্যই কিন্তু কাঁঠালের আঠাটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে কাঁঠালের যে খোসাটা আছে সেটাকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে। তো দেখো, প্রথমে এইভাবে কাঁঠালের খোসাটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। তারপরে কাঁঠালের মাঝখানে দেখবে ঠিক এইরকম একটা সাদা শক্ত মতো অংশ থাকে, সেই সাদা শক্ত অংশটাকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে ঠিক এইভাবে এঁচোড়টাকে একটু পিস পিস করে কেটে নেব। এঁচোড়টা দেখো একদমই কিন্তু কচি, সবে ছোট ছোট দানা হতে শুরু করেছে। যেহেতু আমি এঁচোড়ের কোপ্তাকারি বানাবো, তাই এঁচোড়ের পিসগুলোকে যদি এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয় তাহলে দেখবে এঁচোড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পুরো এঁচোড়টাকে এইভাবে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব, একটা কাঁঠালের অর্ধেকটা পরিমাণে এঁচোড়কে ঠিক এইভাবে দেখো আমি পিস পিস করে কেটে নিলাম। কাটার পরে এঁচোড়টাকে কিন্তু অবশ্যই দু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো, এঁচোড়টাকে কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য নিয়েছি একটা প্রেশার কুকার। আমি এঁচোড়টাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তবে কড়াইতে সেদ্ধ করতে গেলে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে। আর যদি তুমি প্রেশার কুকারে সেদ্ধ করো তাহলে মাত্র দুটো সিটিতেই কিন্তু এঁচোড়টা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো জল প্রেশার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে অবশ্যই কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করতে হবে। তো তারপরে সমস্ত কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দুটো সিটি দিতে হবে। তো বন্ধুগণ, এঁচোড়ের কোপ্তাকারি বানাতে গেলে এঁচোড়টাকে প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি বা হুইসেল কিন্তু অবশ্যই দিতে হবে, এতে কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে যখন প্রেশার কুকারে দুটো সিটি পড়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যতক্ষণ না প্রেশার কুকারে প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে ততক্ষণ অবধি রেখে দিতে হবে। ওই 5-6 মিনিট রেখে দিলে দেখবে প্রেশারটা কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাবে, তারপরে ঢাকনাটাও কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তো ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এঁচোড়টা কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে খুব সুন্দর করে এঁচোড়টাকে নরম করে সেদ্ধ করে নিতে হবে। তো তারপরে এঁচোড়গুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর এঁচোড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে। এইভাবে একটু ঝুড়ির মধ্যে রেখে দিলে এঁচোড়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে, কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। তারপরে ফ্যানের তলায় রেখে দিতে হবে যতক্ষণ না এঁচোড়টা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এঁচোড়গুলোকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে দেখো ফিরে এলাম, আর এঁচোড়টা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে এঁচোড়টাকে খুব সুন্দর করে নরম করে নিতে হবে, তাহলে কোপ্তাগুলো খেতেও টেস্টি হবে, সাথে সাথে বানাতেও কিন্তু ভীষণ সুবিধা হবে। তো এখন আমি এই এঁচোড়টাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম আলু ভাতে মাখার মতো চটকে মেখে নেব, যাতে এঁচোড়ের মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। তোমরা চাইলে কিন্তু এইরকম একটা ঝাঁঝরি হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারো, অথবা হাতের কাছে যদি ম্যাশার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ম্যাশারের সাহায্যে খুব সহজে তোমরা খুব সুন্দর করে ম্যাশ করে নেবে, যাতে এঁচোড়ের মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। এঁচোড়টাকে সেদ্ধ করার পরে একটা ঝুড়ির মধ্যে করে ফ্যানের তলায় রেখে দিতে হবে, এতে এঁচোড়ের মধ্যে থাকা এক্সট্রা জলটা ঝরে যাবে, যার কারণে এঁচোড়টা এরকম একটু টাইট তৈরি হবে, কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। আর এঁচোড়টা যদি বেশি নরম থাকে তাহলে বেসনের পরিমাণটা বেশি দিতে হবে, সেক্ষেত্রে এঁচোড়ের কোপ্তার যে আসল স্বাদ সেই আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে, বেসন খেতে লাগবে। তো তার জন্য অবশ্যই কিন্তু এঁচোড়টাকে এইভাবে একটু টাইটভাবে তৈরি করবে, তাহলে কিন্তু বেসনের পরিমাণটা কম লাগবে।
তো তারপরে এঁচোড়টাকে খুব ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে একটা সেদ্ধ করা আলু আমি দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে। একটু সেদ্ধ আলু দিলে কিন্তু এঁচোড়ের কোপ্তাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কোপ্তাগুলো খেতে দারুণ টেস্টি হবে। 5-6 কোয়া রসুনকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে আমি দেবো হাফ ইঞ্চি মতো আদা বাটা। আদাটাকে একদম মিহি করে বেটে দিয়ে দিলাম। তার সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার বদলে তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আবার যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি 3-4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর এই এঁচোড়ের কোপ্তার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং আনার জন্যে এর মধ্যে জাস্ট 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিতে হবে একটু বেসন। বেসনের পরিমাণটা যতটা সম্ভব কম করে দিতে হবে। তো তারপরে আমি এর মধ্যে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো হাফ চামচ ভর্তি করে ভাজা মশলা দিয়ে দিলাম। আমি যেহেতু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, ভাজা মশলা দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তারপরে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এই মাখার কাজটা যত ভালোভাবে করবে এঁচোড়ের কোপ্তাগুলো খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। খুব সুন্দর করে এইভাবে একদম চটকে চটকে মেখে নিতে হবে। তো সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মিশ্রণটা দেখো খুব বেশি কিন্তু নরম হয়নি, বেশ একটু টাইট হয়েছে। এরকম করে এঁচোড়ের মিশ্রণটাকে তৈরি করতে হবে, তাহলে কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে। তো তারপরে অল্প অল্প করে এঁচোড়ের মিশ্রণ 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল গোল শেপ করে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। তবে তোমরা তোমাদের সুবিধা মতো বা পছন্দ মতো শেপ দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একে একে সবগুলো কোপ্তা আমি এইভাবেই তৈরি করে নেব। তো একে একে দেখো বেশ অনেকগুলো এঁচোড়ের কোপ্তা আমি তৈরি করে নিলাম। তো এখন এই কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। কোপ্তাগুলোকে একটু ডুবো তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে একে একে সমস্ত এঁচোড়ের কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিতে হবে। কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কোপ্তাগুলোকে ভাজতে হবে। সমস্ত কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে কড়াইটাকে ধরে খুব সুন্দর করে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে দিতে হবে। এতে গরম তেলটা কোপ্তা সারা গায়ে লেগে যাবে, উল্টানোর সময় কিন্তু কোপ্তাগুলো একটু ভেঙেও যাবে না, লেগেও যাবে না। যখন কোপ্তার একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ধীরে ধীরে সময় নিয়ে এঁচোড়ের এই কোপ্তাগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে কোপ্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে এঁচোড়ের কোপ্তাগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে ঘোটানাটা করে কোপ্তাগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পুরো একদম চমচমের মতো। আর এই কোপ্তাগুলো কিন্তু একদম স্পঞ্জি তৈরি হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এই পদ্ধতিতে তোমরা একবার এঁচোড়ের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। একদম দেখো পুরো চমচমের মতো দেখতে লাগছে। এই রকম করে এঁচোড়ের কোপ্তাগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। আর কোপ্তাগুলোকে ভাঙার পরে ভেতরে কেমন দেখতে হবে সেটা আমি তোমাদের ঠান্ডা করে নিয়ে ভেঙে দেখিয়ে দেবো। কড়াইতে অনেকটা তেল আছে, এতটা তেল আমার লাগবে না, তাই তেলটাকে কমিয়ে মাত্র 2 চামচের মতো সাদা তেল আমি কড়াইতে রেখে দিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে ঠিক এরকম করে, খুব বেশি একদম ঝিরিঝিরি না, একটু বড় বড় পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেবো রসুন। এর মধ্যে 8-10 কোয়া রসুন আছে, রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে খোসা বেছে দিয়ে দিলাম। তার সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি পরিমাণে আদাকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে তোমরা 2টো শুকনো লঙ্কাও দিতে পারো, এতে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে একটা লাল টুকটুকে মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে এগুলোকে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে। খুব বেশিতে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না, একটু আধ ভাজা করে ভেজে নেব। তো দেখো সমস্ত মশলাগুলোকে ঠিক এইভাবে একটু আধ ভাজা করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখনই বেরিয়ে আসবে, তখন মশলাগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো সমস্ত আধ ভাজা মশলাগুলোকে একটা পাত্রের মধ্যে দেখো তুলে নিয়েছি। তো তারপরে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো এদিকে একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে তোমাদের আমি দেখিয়ে দিই এঁচোড়ের কোপ্তাগুলোকে ভাজার পরে ভেতরটা ঠিক কেমন দেখতে হবে।
তো দেখো এঁচড়গুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আর এঁচড়টাকে ভাঙার পরে দেখবে এইরকম একদমই কিন্তু স্পঞ্জে তৈরি হয়, আর খেতে এতটাই টেস্টি হয়, শুধু মুখেও কিন্তু এই কোপ্তাগুলো খেতে অসাধারণ টেস্টি লাগে। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। তো এখন এই মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করার আগে অবশ্যই কিন্তু মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে দিতে হবে। সমস্ত আধ ভাজা মশলাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি একদমই সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যেই রেখে দিলাম। তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 থেকে আড়াই চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগে গোটা জিরে ফোড়ন। তার সাথে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো সমস্ত মিক্সিং জারে বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজাভাবে কষানো হয়ে যায়। মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। আর কোপ্তার কারিতে খুব সুন্দর একটা রঙ আনার জন্য একদমই সামান্য পরিমাণে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলার পরিমাণটা আমি একদমই অল্প করে দিলাম। তোমরা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি টেস্টি হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে দেখো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ চিনি, তার সাথে 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, তাহলে রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো 1/2 চামচ চিনি আর ধনেপাতা কুচি দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ধনেপাতাটাকে একটু ভেজে নিতে হবে। এতে ধনেপাতার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, যার কারণে এঁচড়ের কোপ্তাকারির স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো 2 মিনিট সময় ধরে দেখো ধনেপাতাটাকে একটু ভেজে নিয়েছি। ধনেপাতা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবে, তাহলে দেখবে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে খুব ভালো করে রান্না করে নিতে হবে। কারণ কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, তার জন্য প্রথমে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। তো ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। তো ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে ভেজে রাখা এঁচড়ের কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিতে হবে। আর কোপ্তাগুলো ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবে কোপ্তাগুলো একদম ঝোলের উপরে ভেসে উঠবে। একদমই কিন্তু স্পঞ্জি তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় একটু চেক করে দেখতে হবে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করে দেখলাম নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই এর মধ্যে আরেকটুখানি স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নেব। কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবো না, তাহলে কোপ্তাগুলো কিন্তু একেবারেই নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। জাস্ট 2 মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে দিয়ে ঝোলটাকে রান্না করে নিলাম। কোপ্তা কারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিকেন মশলা। তো দেখো 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম চিকেন মশলা। এঁচড়ের এই কোপ্তা কারিতে একদমই কিন্তু গরম মশলার গুঁড়ো দেবে না, এইভাবে একবার চিকেন মশলার গুঁড়ো দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তার সাথে দিতে হবে 1 চামচ ভর্তি করে ঘি। সবশেষে যদি একটু ঘি দেওয়া হয়, তাহলে এঁচড়ের কোপ্তা কারির স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বেড়ে যাবে। তো চিকেন মশলা আর 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এর মধ্যে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাকে আমি তুলে ফেলে দিলাম। তো দেখো তৈরি হয়ে গেল স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত স্বাদের এঁচড়ের কোপ্তাকারি রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন, সব কিছুর সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো আজকের এই এঁচড়ের কোপ্তাকারি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।